আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরাপদ দোষ এবং আমি ফাহমিদা সালাম। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার সব স্তরের মানুষ। মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। ৪৮ ঘন্টার মধ্যে বিচার দৃশ্যমান না হলে সংসদ ভবনের সামনে বিক্ষোভের হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিচার বিভাগের উপর আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। মিশুক হাওলাদারকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল রাজধানী সহ সারা দেশ। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে শিশুটির বাসার সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক সংগঠন। হত্যাকারীদের দ্রুত বিচারের পাশাপাশি রামিসার মতো আর কারো যেন এমন করুণ পরিণতি না হয় সেই দাবি তাদের। এতটুকু বাচ্চাকে কিভাবে একটু মায়া দয়া হইল না, কিভাবে ধ্বংস কইরা তাকে খুন করা হইল। দেশের মধ্যে এইভাবে যদি ঘটনা অহরহ হইতে থাকে তাহলে আর কতদিন কত বাপ মার বুক খালি হয়ে এইভাবে কানবো, রাস্তায় রাস্তায় ঘুরবো। এই যে যদি শুরু থেকে যদি একটু কঠিন শাস্তি হইতো তাহলে বাচ্চাদের নির্যাতন হইতো না। জুমার নামাজের পর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। অতি দ্রুত বিচার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ৪৮ ঘন্টার মধ্যে যদি এই সরকার যথাযথ কোনো রায় প্রকাশ না করে, এবার ইনশাল্লাহ আমরা সংসদের সামনে দাঁড়াবো। বাংলাদেশে যদি একটা ধর্ষণের বিচার ঠিক মতো হতো, আমার মনে হয় না পরবর্তীতে এই জিনিসটা এত বাড়তো। বস্তা পচা যে আগের আইন, বস্তা পচা যে নিয়ম, এগুলো বাদ দিয়ে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করেন। অন্যদিকে সকালে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ বিএনপি নেতারা। এ সময় তিনি বলেন, ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে। গত ১৭ বছরের থেকে আমাদের এই বিচার ব্যবস্থার আস্থা নষ্ট হয়েছে। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। মাদক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সেলিমা রহমান। খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা আগে থেকে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে একথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। এ সময় জানানো হয়, সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির নামে প্রতারণার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত শাকিবুর রহমানের রিপোর্টে। গেল মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে সোহেল রানা। এরপর সেদিনই গ্রেফতার হয় অভিযুক্ত ঘাতক সোহেল রানা। এমন নৃশংস ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফুঁসে ওঠে সারা দেশ। ডিএমপি মিডিয়া সেন্টারের ডিবি প্রধান জানান, অভিযুক্ত ঘাতক সোহেলের অতীতের রেকর্ড ভালো ছিল না। তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না। এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা ২ এর ব্যক্তিগত কর্মকর্তা নীলুফা সুলতানা ও তার সহযোগী আনিসুর রহমান শান্তকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টের পর জানা যাবে কতজন এখন পর্যন্ত তাদের থেকে টাকার মাধ্যমে সরকারি চাকুরিতে বদলি হয়েছে। ফোনগুলো নিয়ে এসেছি আমরা, ওনাদের ডিভাইসগুলো নিয়ে আসছি, ডিভাইসগুলো আমরা ফরেনসিক করতেছি, করে এরপর মন্ত্রণালয়ের এবং আমি মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তদন্তে যে কেউ আসুক, সুষ্ঠু তদন্ত করে যে কেউ জড়িত থাকে এর সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া এই প্রতারক চক্র বিভিন্ন সাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট গুরুত্বপূর্ণ কমিটি ও পদায়নের প্রতিশ্রুতি প্রদান করে প্রতারিত করছে। এদিকে অভিনব কায়দায় মাদক পরিবহন করা এক নারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।
এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় ৩ বছরে এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মনির নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিকেল ৪টার দিকে স্থানীয়রা মনিরের অবস্থান নিশ্চিত করে বিসমিল্লাহ ম্যানশন নামের একটি ভবন ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। তবে আটকের পর মনিরকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে 2 সাংবাদিক সহ 4 জন আহত হন। শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করলে বিকেলে আদালত এই রায় দেয়। এদিকে জয়পুরহাট শহরের আদর্শ পাড়ায় 12 বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসিয়া নিথর চোখে যে আতঙ্ক জমেছিল, হিমশীতল লাশবাহী গাড়িতে রামিসার আধখোলা চোখের ভাষা যেন একই সুতোয় গাঁথা। নাম বদলেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি রাষ্ট্রের নীরবতা, যেখানে বিচারহীনতা এক অদৃশ্য গোলকধাঁধা। কেবল প্রতিদিন বিচারহীনতার দীর্ঘ অন্ধকার করিডোরে হারিয়ে যাওয়া অসংখ্য শিশুর প্রতিধ্বনি শুনি। প্রশ্ন, আর কত ছোট কফিন দেখলে বিবেক জাগবে রাষ্ট্রের? শাকিলা করিমের প্রতিবেদন। সালটা 2025। 5 মার্চ রাতে মাগুরার শ্রীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তারই শ্বশুর হিটু শেখের পৈশাচিক লালসার শিকারে মৃত্যু হয় 8 বছরের ছোট্ট আসিয়ার। এ হত্যাকাণ্ডে আসামির ফাঁসির রায় হলেও আটকে আছে আপিল বিভাগে। চলতি বছরের 6 মে সিলেটের জালালাবাদে 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে দূর সম্পর্কের চাচা জাকির। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কারাগারে থাকলেও এখনো হয়নি চার্জশিট। এরপর 14 মে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে ধর্ষণের পর হত্যার শিকার লামিয়ার বয়সও 4। মূল অপরাধী 9ম শ্রেণীর শিক্ষার্থী মুরসালিন কিশোর হওয়ায় তার ঠিকানা রাজশাহীর শিশু সংশোধনাগার। দুদিন পরই মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে 10 বছরের আরেক আসিয়ার মৃত্যুর খবর আসে। হতদরিদ্র পরিবারের আসিয়া বিকৃত লালসার বলি সৎমামা রাজা মিয়ার। তিনিও দায় স্বীকার করে মুন্সিগঞ্জ কারাগারে। সবশেষ 19 মে পল্লবীর 8 বছরের রামিসা হত্যাকাণ্ড সব নৃশংসতাকে ছাপিয়ে কাঁদিয়েছে পুরো দেশ। ঘাতক সোহেল ও তার স্ত্রীও গ্রেপ্তার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তারা এখন কারাগারে। এমন পরিস্থিতিতে সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন অভিভাবকরা। আমি 4টা কন্যা সন্তানের মা। আমি সারাদিন খুব আতঙ্কিততে থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে। আজকে আমি আমার বাচ্চাটাকে বুকে নিয়ে ঘুমাচ্ছি, আমি আমার সন্তানকে। কালকে যদি আমার এই সন্তানটা না থাকে, তার যদি যে বাবা মা তার সন্তানের লাশ পাইছে, তার কেমন লাগতেছে? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রিতা হলে জনগণের আরো আস্থা হারাবে রাষ্ট্র। দৃষ্টান্তমূলক শাস্তি 3 মাসের ভিতর এক্সিকিউশনের মাধ্যমে করা উচিত। শুধু আপনি 3 মাসের ভিতর ট্রায়াল সম্পন্ন করে ফাঁসির আদেশ দিয়ে বসে থাকবেন বছরের পর বছর, আমার এই দুর্বৃত্ত আমার টাকায় জেলখানায় খাবে, এটা তো হতে পারে না। আমি সিনিয়র আইনজীবী, আমিও তো মনে করি বিচার হচ্ছে না, বিচার হয় না, এক্সিকিউশন হয় না, কোনো না কোনোভাবে তারা বেরিয়ে যায়। আর আমাদের বাজে বন্দোবস্তের কথা কোর্ট কাছারিতে প্রচলিত আছে। তবে শিশুদের নিরাপত্তায় বাবা মায়ের সতর্কতা সহ সচেতনতা বাড়ানো জরুরি বলছে পুলিশ। সমাজের চরম অধঃপতনের একটা চিত্র এটা। মেয়ে শিশু হোক ছেলে শিশু, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে নজরদারির মধ্যে। এগুলি প্রতিরোধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের সকল ডিপার্টমেন্ট, এনজিও এবং আপনাদের গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। একজন মনোরোগ বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন অপরাধের পেছনে বড় কারণ মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়। ক্রাইম পেট্রোল বা এই টাইপের অনেক সিরিয়াল কিলিং, এই জিনিসগুলো এখন কিন্তু অনেক রকমের জনপ্রিয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের এক ধরনের বলবো যে সংবেদনশীলতাটা কমে গেছে। আমাদের নৈতিক জায়গাটা ছোটবেলা থেকেই তৈরি হয়। আমাদের ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এই বিষয়টার সাথে আমাদের তৈরি হয়। কোনো একটা ব্যক্তির এই দুটা বাধা, অর্থাৎ তার এই কনসাস অ্যাওয়ারনেস থাকার পরও তার এই বিষয়টাতে অ্যাওয়ারনেসটা কমে যেতে পারে যদি তার মাদকাসক্ত হয়। শিশুদের প্রতি এমন বিভৎস আচরণের বিচার কার্যকরে রাষ্ট্র কতটা সফল হবে, এখন সেটাই দেখার পালা। শাকিলা করিম, RTV, ঢাকা। হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 499 জনে। সিলেটে একদিনে হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে 283 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে 74 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল ও ভোলায় আরও
2 শিশুর মৃত্যু হয়েছে হামে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী রবিউল আলম। সকালে কুমিল্লার সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, মাত্র 3 দিনের মধ্যে 2.5 কোটি মানুষ এবং কোরবানির পশু পরিবহন একটি বড় চ্যালেঞ্জ। তবে জনগণের সহযোগিতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। মানুষ এবং কুরবানিযোগ্য পশুকে মাত্র 3-4 দিনের মধ্যে পরিবহন করার একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে অবকাঠামো, আমাদের যে আপনার ধরেন বাস, ট্রাক, যানবাহন যা আছে, তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এনসিপির নেতা অভিযোগ করেন, দুপুরে জুমার নামাজ শেষে পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে পিছন থেকে কিছু যুবক তাকে লক্ষ্য করে ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে হকি স্টিক দিয়ে হামলা করা হয়। ঘটনার পর দলটির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। নবনির্বাচিত সরকারের ব্যর্থতার কারণে দেশে নানা সংকট চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এনসিপিতে নতুন সদস্য যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ আরও বলেন, দেশে খুন ধর্ষণ বেড়ে গেছে, নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার ব্যর্থ। এ সময় এনসিপির আরেক শীর্ষ নেতা সার্জিস আলম জানান, হাদি হত্যার বিচার না করা হলে রাজপথে নামবে ছাত্র জনতা। সভা শেষে ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। আগামীর বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে পেটো বাহিনী হিসেবে ব্যবহার করে অন্য কোন দল মতের উপরে দমন পীড়ন আর মেনে নেওয়া হবে না। বর্তমান সময়ে আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সকল সংকটের একটাই কারণ, আমাদের যেই নবনির্বাচিত সরকার তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা। আমরা দেখছি যে নির্বাচনের পর থেকেই খুন, ধর্ষণ, নাগরিকের নিরাপত্তা সংকট চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এবং তারা এটা পাবলিকলি যখন বলছে, তখন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। নির্ধারিত সময়ের আগেই জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। যানজট এড়ানো, মাঠে পছন্দের জায়গা পেতে 1 সপ্তাহ আগে থেকে আসা শুরু করেন ব্যবসায়ীরা। আর এই সুযোগে সিটি কর্পোরেশনের কাছ থেকে মাঠ ইজারা নিয়ে আশপাশে একাধিক সড়ক বন্ধ করে বসানো হয়েছে হাট। এই বছর ভারতীয় গরুর আধিপত্য না থাকায় ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন বিস্তারিত। 18 মে দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় 28 মে সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তাই নির্ধারিত সময়ের আগেই রাজধানীর পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ভালো জায়গা যদি না হয়, ক্রেতা আমাদের পাশে আসে না, সেই জন্য হলো বড় বড় গরু আমরা এই জন্য সুন্দর জায়গার জন্য আগে আসছি, মানে ঈদের 10-12 দিন আগে আমরা আগে চলে আসছি। ভারতে গরু আমাদের ইনশাল্লাহ প্রভাব ফেলবে না।
এবছর ভারতীয় গরুর আধিপত্য না থাকায় ভালো দাম পাওয়ার আশা তাদের। জানান খাবার সহ সব ধরনের খরচ বেড়ে যাওয়ায় গেল বছরের তুলনায় দাম কিছুটা বাড়বে। কারণ হলো খাদ্যদ্রব্যের দাম বেশি, এজন্য কৃষকের কাছেও আমরা বেশি মূল্য দিয়ে আমাদের গরু কিনতে হয়েছে এবং আমাদেরও ইচ্ছা যে আমরা বেশি মূল্যে যাতে আমাদের বিক্রি করতে পারি। তবে ক্রেতাদের আশা আগের বছরের দামেই কিনতে পারবেন পছন্দের পশু। আগের মতনই দাম আছে, এখনো দাম বাড়েনি, তবে সম্ভবত বাড়তে পারে আর কি। এদিকে তেজগাঁও পলিটেকনিক মাঠ ছাপিয়ে আশপাশের সকল সড়ক বন্ধ করে হাট বসিয়েছে ইজারাদার। জানান ব্যাপারীদের সুবিধা ও নিরাপত্তায় জাল টাকা পরীক্ষা সহ রয়েছে নানা আয়োজন। জাল টাকা শনাক্তকরণ মেশিন, আমরা সমস্ত কিছুই এবং পানি বিদ্যুৎ আমরা সমস্ত ব্যবস্থাপনায় আমাদের সঠিক আছে। আমরা যেখানে কোনো সমস্যা দেখছি আমরা সাথে দ্রুত সমাধান করছি। পশুর হাটে জাল টাকা, ছিনতাই, চাঁদাবাজি রোধ করে দেয়া হবে নিরাপত্তা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও ক্রেতাদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। ময়মনসিংহে ত্রিশালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। আগামী ২৩ মে থেকে ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে উপজেলার ধরার খাল পুনর্খনন সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ও জয়ন্তী উপলক্ষে ত্রিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল একাডেমি মাঠে চলছে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলির আচরে সাজানো হচ্ছে নান্দনিক মঞ্চ, চলছে প্যান্ডেল তৈরি সহ নানা কর্মযজ্ঞ। আগামী ২৩ মে থেকে ৩ দিন ব্যাপী এই জয়ন্তীতে থাকছে আলোচনা সভা, নজরুল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলার আয়োজন। দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী পালিত হওয়ায় যেমন ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে, তেমনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক আগ্রহ। ময়মনসিংহ জেলার বিভাগের লক্ষাধিক মানুষ এই মেলায় আসেন মেলাটি উপভোগ করার জন্য। ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগের মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ত্রিশাল থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটি রাজনৈতিক কারণে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। অনুষ্ঠান উদ্বোধনের আগে একটি খাল পুনঃখননের উদ্বোধন করার কথা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক যে জায়গায় ত্রিশালে এসে বৈলরের ধরার খাল পুনঃখনন করেছিলেন, সেই স্থানেই উনি আবার এই খাল পুনঃখননের কাজ করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রিপারেটরি মিটিংগুলো হচ্ছে, এগুলো কিন্তু নিরাপত্তার বিষয়টাকে ফোকাস করেই হচ্ছে। এখানে বাংলাদেশ পুলিশের তো বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে থাকবে। এবারের অনুষ্ঠান মালায় জাতীয় পর্যায়ের শিল্পীদের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ৪ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সাকিব আল হাসান, RTV। শিশু ও নারী নির্যাতন, দখল ও চাঁদাবাজ সহ মাদক কারবারিরা যে দলেরই হোক কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, শিশুদের ধর্ষণ বা নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বেগম খালেদা জিয়া নির্ধারণ করে গেছেন। বিকেলে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা বিএনপির এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাহিদ হোসেন আরও বলেন, যে কোনো ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর একটি পক্ষ রাজনীতির মাঠে পানি ঘোলা করার মাধ্যমে মানুষকে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। প্রতি বছর ঈদ যাত্রায় প্রাণ ফিরে পায় লঞ্চ টার্মিনালগুলো। কম খরচে স্বস্তির ভ্রমণের জন্য নৌপথকে বেছে নেয় ঘরমুখ বেশিরভাগ যাত্রী। আর ঈদের এই যাত্রী পরিবহনের সুযোগ কাজে লাগাতে আধুনিক নেভিগেশন সিস্টেমের শূন্যতা রেখে পুরাতন সব লঞ্চগুলোকে মেরামত রং তুলির আঁচড়ে দেওয়া হচ্ছে নতুন রূপ। বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, সব লঞ্চে আধুনিক নেভিগেশন সিস্টেম না থাকলেও এবারে ঈদ যাত্রায় যুক্ত হচ্ছেন তারাও। তাই ঈদুল আজহার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকায় প্রাণহানির শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সাইমের আরেকটি রিপোর্ট। ঈদে যাত্রী পরিবহনের আগে এভাবেই পুরাতন লঞ্চগুলো মেরামত রঙের আঁচড়ে রাঙিয়ে নিচ্ছেন মালিকরা।
যাত্রীদের দৃষ্টি আকর্ষণ ও সার্ভে রিপোর্টে ফিটনেস সনদ পেতেই এই বিশাল কর্মযজ্ঞ। এই তারিখ অনুযায়ী মানে ঈদও এসে যায়, তাই বছরে যখন সার্ভে হয় তার আগে আমাদের প্লেনের মান দেখতে হয়, সব কিছু দেখতে হয়, এই জন্য কাজকর্ম শুরু। বড় বড় লঞ্চ হয়, আমরা মূলত এটা ছোট লঞ্চ, যেহেতু ওগুলা আমরা অতদূর মনে করি না। প্রতি বছর 2 ঈদের আগে কেরানীগঞ্জের জাহাজ শ্রমিকদেরও দম ফেলার সময় থাকে না। রোজার ঈদে, কুরবানি ঈদের টাইমে আর কি কাজটা বেশি হয় আর কি। আপনার ঈদ যখন কাছে আসে তখনই কাজের চাপ বাড়ে আর। তবে আধুনিক নেভিগেশন সিস্টেম না থাকায় স্বস্তির এই নৌপথ হয়ে ওঠে মৃত্যুপুরী। ঈদুল ফিতরে ভোলাগামী লঞ্চের যাত্রীদের এই আর্তনাদের ভিডিও সংবাদ মাধ্যমে আলোচনায় এলেও আধুনিক নেভিগেশন নিয়ে কোনো পরিকল্পনাই নেই নৌ পরিবহন কর্তৃপক্ষের। নর্মাল সময়ে 50-60টা লঞ্চ চলে, আমাদের সর্বোচ্চ 130-45টা লঞ্চ চলে। এবার আমাদের নেভিগেশনের কথা বলতেছেন, আধুনিক সিস্টেম সবগুলোর মধ্যে নাই, সেটা ঠিক। তো সেটা ইয়া করার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা কাজ করতেছে। এবারের ঈদযাত্রাকে নৌপথে পশুবাহী ট্রলার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশি ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তাদের কিন্তু এখানে জিপিএস থাকার কথা, যাতে করে আশেপাশে নৌযানগুলো তারা দেখতে পারে। কিন্তু এই জিপিএস এর কথা যদিও আইনে বলা আছে, আপনি যতগুলি সদরঘাট থেকে লঞ্চগুলি ছাড়ে কয়টা লঞ্চে আসলে এই জিপিএস বসানো আছে সেটা আগে দেখতে হবে। আইনে যে কথাগুলি বলা আছে ভালো ভালো কথা বলা আছে, কিন্তু এটা কাগজে কলমে যদি থাকে তাহলে তো পরিবর্তন হবে না, আইনগুলি তো প্রয়োগ করতে হবে। আমরা যেটা দেখি আসলে পুরো পরিবহন খাতেই যখনই আপনি আইন প্রয়োগ করতে চান আপনি অসহায় হয়ে পড়ছেন, দুর্বল হয়ে পড়ছেন। বলছেন নৌপথে আধুনিক নেভিগেশনের অভাব রেখে কোনো উদ্যোগই সফল হবে না। ঈদের ঠিক আগ মুহূর্তে লঞ্চগুলো মেরামত করছেন লঞ্চ মালিকরা, সাথে রং তুলির আঁচড়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও রয়েছে। তবে এবারের ঈদে বাড়তি ভাড়ার আগের সেই বিড়ম্বনার সাথে যুক্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। সরবরাহ ভালো থাকায় বাজারে কমেছে ব্রয়লার, সোনালী ও লেয়ার মুরগির পাশাপাশি বিভিন্ন সবজির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে কোরবানির ঈদকে সামনে রেখে মশলা বাজারে উল্টো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত 2 সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, জিরা ও বিভিন্ন গুঁড়া মশলার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে মশলার সরবরাহ স্বাভাবিক থাকলেও পরিবহন ও ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রভাব বাজারে পড়েছে, যার কারণে দাম এখনও কমেনি। দাম বাড়ার কোনো আশঙ্কা নাই। মশলা তেলের সরবরাহ ঠিক নাই, 1-2 কোম্পানি তেল দিচ্ছে, তাও অ্যাভেলেবেল দিচ্ছে না। ব্রয়লার মুরগি বেচতেছি 160 টাকা কেজি, লেয়ার মুরগি বেচতেছি 350 টাকা কেজি। সানরাইজের আগ পর্যন্ত আমরা রেট এমনই থাকবে। গত সপ্তাহে আমরা ডিমের ডজন বিক্রি করলাম 150 টাকা, সাদাটা বিক্রি করলাম 140 টাকা। এই সপ্তাহে তুলনাভাবে অনেকটাই কম। বাজারে ভালোই সাপ্লাই আছে, তবে ইলিশ, চিংড়ি যেগুলোর চাহিদা বেশি, এগুলোর প্রাইস একটু বেশি। সবজির বাজারটা একটু বেশি মনে হয়েছে, মাছের বাজার মোটামুটি ঠিক আছে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।